আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান আমন্ত্রণ জানাচ্ছেন টিভির মধ্যাহ্নের খবরে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই বিএনপি নেতা ইশরাক হোসেনের। ইশরাক যেন মেয়র হিসেবে শপথ নিতে না পারেন, এক আইনজীবীর করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিভাগ। 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে অংশ নেন ইশরাক হোসেন। সে নির্বাচনে তাকে হারিয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগে আপিল করেন তিনি। এই বছরের 27 মার্চ ইশরাককে বিজয়ী ঘোষণা করে নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল। তারপরেও তাকে মেয়র হিসেবে দায়িত্ব না দেয়ায় স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ করেন ইশরাকের সমর্থকরা। এরই মধ্যে ইশরাককে শপথ না পড়াতে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। সেই রিটের শুনানি শেষে আজ ইশরাকের পক্ষে রায় দিল হাইকোর্ট। এটা চ্যালেঞ্জ করতে হলে ট্রাইব্যুনালে যেতে হবে, যেহেতু পিটিশন কোর্ট ট্রাইব্যুনালে যাননি। আর দ্বিতীয়তে ওনার মামলা করার অধিকার নিয়ে অনেক বড় অবজারভেশন দিয়েছে, মামলাটা খারিজ করে দিয়েছে। আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়ায় ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে, আদালত অবমাননার শামিল হবে। এই বিষয়ে আরো জানতে যাচ্ছি হাইকোর্ট এলাকায়। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, ইশরাকের শপথ নিয়ে রায়ে আর কি বলা হয়েছে? কথা আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে যাকে ঘোষণা করা হয়েছে ইশরাক হোসেন, এবং তাকে মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন যে গ্যাজেট প্রকাশ করেছে, সেই গ্যাজেট স্থগিতাদেশ চেয়ে যারা রিট করেছিলেন, আজকে সেই রিটটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে যেটি হয়েছে, স্পষ্ট হয়েছে, সেটা হচ্ছে এই মুহূর্তে ইশরাকের শপথ নিতে আর কোনো বাধা নেই, এমনটাই জানিয়েছেন তাদের আইনজীবীরা। একই সাথে তারা যেটি বলেছেন, যদি এখন শপথ পড়াতে মন্ত্রণালয় গড়িমসি করে, তাহলে তারা আদালত অবমাননার অভিযোগ এনে মামলা দায়ের করবেন এবং 26শে মের মধ্যে ইশরাক হোসেনকে শপথ পড়াতে হবে, এমনটি তারা বলেছেন। আবার রিটকারী আইনজীবীও বলেছেন যে এই হাইকোর্টের আজকের যে অর্ডার হয়েছে, যে আদেশ হয়েছে, সেই আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে অর্থাৎ আপিল বিভাগে যাবেন। ইশরাকের আইনজীবীরা যেটি বলেছেন যে আজকের হাইকোর্টের অর্ডারের ফলে যেটা স্পষ্ট হয়েছে যে এই মামলাটাই যারা করেছিলেন, রিটটি যারা করেছিলেন, তারা যে রাজনৈতিক উদ্দেশ্যে করেছিলেন সেটা স্পষ্ট হয়েছে। কারণ এখানে তাদের এই রিট করার কোনো যৌক্তিক গ্রাউন্ড ছিল না, কারণ তারা এই পক্ষভুক্ত নন, সরাসরি কোনো তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটা নয়। কারণ তারা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো মেয়র প্রার্থী ছিলেন না, পরাজিত মেয়র প্রার্থীও না, বা ওই মেয়র কেউ ছিলেন না, কাজেই তারা সেটা করতে পারেন না। এবং সব কিছু বিচার বিশ্লেষণ করে হাইকোর্ট তাদের এই আবেদনটা, রিটটা খারিজ করে দিয়েছেন। এবং যেটা বলেছেন যে মন্ত্রণালয়ের যে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি কোনো রাজনৈতিক দলের নেতা নন এই মুহূর্তে, যেহেতু তিনি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন অন্তর্বর্তী সরকারের। তারপরে তারা বলছেন যে তিনি রাজনৈতিক বিবেচনায় নিয়েই যে এই কাজটি একটা রাজনৈতিক খেলা হচ্ছে, সেটা এই আইনজীবীরা বলছেন, এবং মানুষের কাছে এটি স্পষ্ট হয়েছে সেটাও বলছেন। কাজেই এখন যদি শপথ নিতে গড়িমসি করে, সেই বিষয়টা আরও স্পষ্ট হবে যে রাজনৈতিক উদ্দেশ্যে মন্ত্রণালয় তার শপথ পড়াচ্ছেন না, এবং সেই উদ্দেশ্যটা যদি তারা আবার চেষ্টা করেন, সেক্ষেত্রে তারা আইনিভাবে আবার এই উচ্চ আদালতে আসবেন ইশরাকের আইনজীবীরা আদালত অবমাননার অভিযোগ এনে। কাজেই তারা যে জিনিসটা বলছেন যে এই রায়ের ফলে, এই আদেশের ফলে ইশরাকের শপথ নিতে আর কোনো বাধা নেই, যেহেতু নির্বাচন কমিশন যে গ্যাজেট প্রকাশ করেছে, সেই গ্যাজেটের কার্যকারিতার উপর কোনো স্থগিতাদেশ নেই এখন, আর অন্য কোনো দোহাই দিয়ে এখন তাকে আর শপথ না পড়ানোর কোনো সুযোগ নেই, এমনটাই বলছেন। তো এখন দেখা যাক, যদি তারা আপিল বিভাগে যায় যে রিটকারীরা, সেক্ষেত্রে কালকে সুযোগ নেই, গেলে আজকেও যেতে পারবে কিনা, কারণ রায় তো পেতে হবে, সেক্ষেত্রে রোববারে হতে পারে। এখন আজকে 22 তারিখ, 26 তারিখের মধ্যে তার শপথ পড়াতে হবে। আর তারা যেটা বলছেন যে বাইরে যারা আন্দোলন করছে, সাংবাদিকরা কোশ্চেন করেছিলেন যে যেহেতু আজকে তাদের পক্ষে রায় দিয়েছে, এখন আন্দোলন কি চালিয়ে যাবেন কিনা, তখন তারা বলছেন যে আন্দোলন চালিয়ে যাওয়া রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন ইশরাক হোসেন এবং তার সমর্থকরা। তারা আইনি ব্যাখ্যা। জানছিলাম ইশরাক হোসেনের শপথ গ্রহণের পক্ষে রায়ের সর্বশেষ খবরাখবর।
এদিকে রায়ের পর কাকরাইলে উচ্ছ্বাস ও আনন্দ উল্লাস করছেন ইশরাক হোসেনের সমর্থকরা। এই বিষয়ে আরও জানতে যাচ্ছি রাজধানীর কাকরাইলে, সেখানে আছেন সহকর্মী নাজিবুর রহমান। নাজিব, ইশরাক সমর্থকদের প্রতিক্রিয়া আপনি কেমন দেখছেন? ইশরাক সমর্থকদের প্রতিক্রিয়া রায়ের পরপরই কিন্তু তারা উচ্ছ্বাসে ফেটে পড়েছে। আমরা দেখেছি কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে তারা যে আন্দোলনটি করছিলেন, তাদের দাবি আদায়ের যে আন্দোলন, সে আন্দোলনে কিন্তু আনন্দের জোয়ার এসেছে এই রায়ের পরপরই আমরা দেখেছি ইশরাকের সমর্থনে নানা ধরনের স্লোগান তারা দিচ্ছেন এবং অবশেষে ইশরাকের শপথের যে বাধা কেটে গেছে এই হাইকোর্টের রায়ের মাধ্যমে, আদেশের মাধ্যমে, সেই কারণেই কিন্তু তাদের উচ্ছ্বাসটা অন্যরকম। এবং তারা বলছেন যে তারা তাদের ন্যায় বিচার পেয়েছেন, তাদের যেই যুক্তি ছিল যে ইশরাক কেন আসলে মেয়র পদে বসতে পারবেন সেই দাবি, এবং তারা যেই সরকারের কাছ থেকে যে বাধা আসছিল, যেই ষড়যন্ত্র আসছিল, তাদের মতে তারা যে দাবি করছিলেন সেই দাবির আদায় হয়েছে। এই কারণেই কিন্তু তাদের উচ্ছ্বাসটা অনেকটাই বেশি আমরা দেখেছি। এবং তাদের আনন্দ মিছিল আমরা দেখেছি শাহবাগ থেকে ছাড়িয়ে মৎস্য ভবন মোড় থেকে তারা মিছিল নিয়ে এই যমুনা অভিমুখে কাকরাইল মসজিদের সামনে এসে অবস্থান নিয়েছেন এবং এখানে কয়েক হাজার নেতাকর্মী কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা আনন্দ প্রকাশ করছেন আমাদের কাছে। এবং তারা যেটি বলছেন যে তারা তাদের যে দাবি, সেই দাবিটি তারা অর্জন করতে পেরেছেন এবং এই মুহূর্তে তারা কিন্তু এই রাজপথ ছেড়ে যাচ্ছেন না, এমনটিও তারা বলছেন। আরেকটি বিষয় তাদের দাবিতে যুক্ত হয়েছে, সেই দাবিটি হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ। এই দুইজনের পদত্যাগের দাবি আদায়ের মাধ্যমেই তারা এই আন্দোলনের মাঠ ছেড়ে যাবেন, এমনটিও তারা বলছেন। অর্থাৎ এই দুটি দাবি তারা নতুন করে দিয়েছেন। গতকাল থেকে আমরা দেখেছি যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নিজে তাদের সাথে এসে একাত্মতা প্রকাশ করে এই দাবিগুলো প্রকাশ করেছেন এবং তাদের সাথেই এই আন্দোলনকারীরাও কিন্তু এই দাবিটি আবার নতুন করে তুলেছেন এবং তারা বলছেন যে শপথের যেই রায় তারা পেয়েছেন, তাদের পক্ষে যে রায় পাওয়ার পরেও উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ ছাড়া তারা এই রাজপথ ছেড়ে যাবেন না। কিছুক্ষণের মধ্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের এখানে এসে উপস্থিত হওয়ার কথা রয়েছেন, সেখান থেকে হয়তো আমরা পরবর্তী কর্মসূচিও জানতে পারবো। তারা কতক্ষণ নাগাদ এই আন্দোলন চালিয়ে যাবেন সেই সম্পর্কে হয়তো আমরা তথ্য আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। রায় পরবর্তী ইশরাক সমর্থকদের প্রতিক্রিয়ার খবর জানছিলাম। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কর্মসূচির খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, কর্মসূচি কি শুরু হয়েছে এবং কটা পর্যন্ত চলবে কর্মসূচি? এনবিআর বিলুপ্তির প্রতিবাদে আন্দোলন করছেন কর ও কাস্টমসের কর্মকর্তা কর্মচারীরা। মূলত কয়েকদিন ধরেই সেই আন্দোলনটি চলমান রয়েছে, আজকেও হচ্ছে। তবে আজকে প্রধান উপদেষ্টার কাছে যে স্মারকলিপি দেওয়ার যে কর্মসূচি রয়েছে সেটির জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। জানতে পেরেছি হয়তোবা কিছুক্ষণ পরে তারা সেই স্মারকলিপিটি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন একটি প্রতিনিধি দল। সকাল থেকেই এখন পর্যন্ত কাজকর্ম বন্ধ রেখেছেন তারা। বেশ কয়েকটি দাবির মধ্যে এখন তারা যে বিষয়গুলো নিয়ে ভাবছেন, বলছেন যে তারা বিলুপ্তি চাচ্ছেন না, চাচ্ছেন যে একটি যাতে টেকসই, প্রতিযোগিতামূলক, জবাবদিহিতামূলক একটি যাতে এনবিআর হয়, সেই সংস্কারগুলোর দিকে যাতে সরকার গুরুত্ব দেন। তবে এই যে তার দাবি দেওয়াগুলো যাতে সরকারের কাছে পৌঁছায়, সেটি পৌঁছানোর ক্ষেত্রে চেয়ারম্যানের একটা ভূমিকা থাকে এনবিআরের। তবে তিনি কোনো ধরনের সহযোগিতা করছেন না, যে তারা বারবার তাকে বলছেন। এজন্য আজকে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে চেয়ারম্যানের অপসারণের দাবি তারা জানাচ্ছেন, বলছেন কোনোভাবে এগুলো মেনে নেওয়া যাবে না। তারা চাচ্ছেন অবশ্যই এনবিআরকে একটি আধুনিক এবং অন্যান্য বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যেভাবে তৈরি করা প্রয়োজন সেটি তারা চাচ্ছেন, তবে সেটি বিলুপ্তির মাধ্যমে নয়, সংস্কারের মাধ্যমে। এজন্য তারা দাবি জানাচ্ছেন, কোনোভাবেই দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। আর আসলে এই কার্যক্রম বন্ধ থাকার কারণে তো অনেক ভোগান্তিতে পড়েছেন যারা আসলে এই সেবাগুলো নিতে আসেন। তবে এখন আমরা এখানে অবস্থান করছি এবং আনুষ্ঠানিকভাবে একটি সংবাদ সম্মেলনেরও কথা শুনছি আমরা। তারা সাংবাদিকদেরকে জানাবেন তাদের পরবর্তী কর্মসূচিগুলো কি কি থাকছে। জানছিলাম এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কর্মসূচির খবর। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ কমপ্লেক্স অনুষ্ঠিত হচ্ছে দেশের সবচেয়ে বড় সাইবার নিরাপত্তা সম্মেলন ফিনিক্স সামিট 2025। এ বিষয়ে জানতে এখন যাচ্ছে স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদের কাছে। কায়কোবাদ, সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় কি, এই বিষয়ে আর কি কি তথ্য আছে আপনার কাছে? যেমন
যেমনটি বলছিলেন, এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সাইবার নিরাপত্তা সম্মেলন, যেটি আয়োজন করছে দ্য টিম ফিনিক্স। আর এটি কিছুক্ষণ আগেই কিন্তু এটি উদ্বোধন করলেন এর কো-ফাউন্ডার ASM শামীম রেজা। তিনি কিন্তু কিছুক্ষণ আগে এর উদ্বোধন করলেন। আর এই সম্মেলনটা কিন্তু চলবে হচ্ছে 24 তারিখ পর্যন্ত। যদিও আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে, এটা কিন্তু শুরু হয়েছে 19 তারিখ থেকে, তবে আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আর এর সঙ্গে তিনি বললেন যে দেশের সাইবার সুরক্ষা রক্ষাকর্মী, গবেষক, নীতি নির্ধারক ও নৈতিক হ্যাকার অর্থাৎ এথিক্যাল হ্যাকার যারা, তাদেরকে এক ছাদের নিচে আনা এটি কিন্তু একটি অন্যতম প্রধান উদ্দেশ্য। এর মাধ্যমে তারা বলছেন যে নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ গঠন করা যাবে। তারা আশা করছেন যে এই ধরনের প্রোগ্রামগুলোর মাধ্যমে। আর তিনি এই সময় আরও বলেন, দ্য টিম ফিনিক্স দ্বারা আয়োজিত এই সম্মেলনটি একটি তৃণমূল পর্যায়ে সাইবার সুরক্ষা আন্দোলন, যা ডিজিটাল নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। আর যেহেতু বাংলাদেশে যে সাইবার বিষয়টি অনেক একটি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, সাইবার নিরাপত্তা, তো তিনি বলছেন যে এই ধরনের আয়োজনের মাধ্যমে আসলে তরুণ প্রজন্ম বিশেষ করে তারা আরও বেশি সতর্ক হবেন, নিরাপত্তা বিষয়ে জানবেন। আর এর মাধ্যমে এই সম্মেলনে যারা অংশগ্রহণ করছেন তারা হাতে কলমে অভিজ্ঞতা, প্রাসঙ্গিক জ্ঞান এবং বাস্তবমুখী কৌশল অর্জনের সুযোগ পাবেন বলে বলছেন তিনি। আর এই প্রোগ্রামে এছাড়া থাকবে থ্রেট হান্টিং, ডিজিটাল ফরেনসিক্স, ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং সাইবার সংকট মোকাবেলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা হবে। তো সবকিছু মিলিয়ে তারা আশা করছেন যে এই প্রোগ্রামটি একটি সফলভাবেই তারা কিন্তু শেষ করতে পারবেন বলে তারা আশা করছেন। আর এই ধরনের প্রোগ্রাম ভবিষ্যতে চলবে বলেও কিন্তু তারা জানাচ্ছেন। সাইবার নিরাপত্তা সম্মেলনের খবর জানছিলাম। সংযুক্ত আরব আমিরাতের কাছে টি-20 সিরিজ হারের পর অজুহাত হিসেবে আবারও শারজাহ মাঠে থাকা শিশিরকে দুষলেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। প্রবাসী সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম বলেছেন, আত্মবিশ্বাস থেকেই জয় পেয়েছে তার দল। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদের পাঠানো ছবিতে কুশল ইয়াসুরের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ জয় সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা। টেস্ট খেলুড়ে দলকে হারিয়ে তারা যখন উচ্ছ্বাসে ভাসছে, তখন বাংলাদেশ অজুহাত খুঁজে বেড়াচ্ছে। অধিনায়ক লিটন দাস 2 ম্যাচ হারের পেছনে শিশিরকে দায়ী করেছেন। ডিউ অনেক বড় একটা ফ্যাক্ট ছিল এই পুরো 3টা গেমই। খুব একটা আমরা হেল্প পাইনি বোলিংয়ে, বিকজ বলটা এত ভিজে গেছিল যেটার কারণে আমাদের বলাররা, স্পিনার হোক পেস বলার হোক, খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেনি। আমরা হয়তো বা তাদেরকে মন মতন জয়গুলো উপহার দিতে পারিনি, এই জন্য সরি। বাট আশা করবো যে তারা যেন সবসময় আমাদের পাশে থাকে। প্রবাসী সমর্থকরা বলছেন, যে কোনো কন্ডিশনে আরব আমিরাতের মতো দলের বিপক্ষে জেতা উচিত। এত খারাপ ভাষা বলা যায় না। যেমন ফিল্ডিং রাবিশ করছে, তারপর আপনার বোলিং কোনো দিক দিয়ে ভালো হয় নাই। ইউএই এর মতো দলের সাথে, ইউএই ওদের সাথে আমরা খেললে আরো ভালো খেলবো। অন্যদিকে আমিরাত অধিনায়ক জানালেন, বাংলাদেশকে সিরিজ হারানো সম্ভব, এই বিশ্বাস নিয়ে মাঠে নামে তার দল। ছেলেরা যেভাবে খেলেছে তাতে আমি খুবই খুশি। সত্যি বলতে আমরা আশা হারাইনি। সবাইকে বলছিলাম আমরা জিততে পারি। এই কন্ডিশনে আমরা অভ্যস্ত। সবার মাঝে বিশ্বাস ছিল। আমি খুবই খুশি। সিরিজটি নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে মধ্যপ্রাচ্যের দেশটির ক্রিকেটের ইতিহাসে। কুশল ইয়াসির, এনটিভি স্পোর্টস ডেস্ক। এ ছিল এনটিভির মধ্যাহ্নের খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।